চলে এলাম বল ও গতি অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে। আমরা এতদিন নিউটনের প্রথম এবং দ্বিতীয় গতিসূত্র থেকে বল সম্পর্কে অনেক তথ্যই জানতে পারলাম। আমরা জেনেছি বল কী, বলের বৈশিষ্ট্য কী, বলের কীভাবে পরিমাপ করব, বলের অভিমুখ আছে এবং সেটা কীভাবে নির্ধারিত হয়, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা নিউটনের প্রথম ও দ্বিতীয় গতিসূত্র থেকে জেনে গেছি। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জার্ডের ধারণা পেয়েছিলাম। সেখানে কি বলা হয়েছিল যে কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে একটা বস্তু যদি অন্য কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে তাহলে দ্বিতীয় বস্তুটাও কিন্তু সেই বল প্রয়োগে বাধা প্রদান করে, এটা আমরা জেনেছিলাম। এবার আমরা পড়ব নিউটনের তৃতীয় গতিসূত্র। তৃতীয় গতিসূত্রে বলছে যে দ্বিতীয় বস্তুটা কিন্তু শুধুমাত্র যে বল প্রয়োগে প্রথম বস্তুকে বাধা দান করবে তাই নয়, দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর ওপর ঠিক সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে। আমরা এখানে বলতে পারি যে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু, দুটি বস্তু যদি আমি নিই তাহলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়োগ করবে সেটাকে আমরা বলবো ক্রিয়া, আর দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর ওপর ঠিক সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে, এটাকে আমরা বলছি প্রতিক্রিয়া। নিউটনের তৃতীয় গতিসূত্র যেটা বলে সেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আমি যেই মুহূর্তে প্রথম একটা কোনো বস্তুকে বল প্রয়োগ করব, কোনো বস্তুকে যে মুহূর্তে আমি বল প্রয়োগ করব সেই বস্তুও কিন্তু আমি যদি হাত দিয়ে একটা বস্তুকে ঠেলি তাহলে কিন্তু সেই বস্তুটা আমার হাতের ওপর ঠিক সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। আমি যদি দেয়ালে ধাক্কা মারি তাহলে আমি দেয়ালের ওপর বল প্রয়োগ করছি, দেয়ালও কিন্তু ঠিক সমান ও বিপরীতমুখী বল আমার হাতের ওপর প্রয়োগ করবে। ঠিক আছে, তাহলে আমি দেয়ালের ওপর যে বল প্রয়োগ করেছি সেটা যদি ক্রিয়া বল হয় তাহলে দেয়াল আমার হাতের ওপর সমান ও বিপরীতমুখী যে বলটা প্রয়োগ করছে সেটাকে আমরা বলবো প্রতিক্রিয়া বল। এবার আমরা একটু দেখে নিই ক্রিয়া প্রতিক্রিয়া বলের বৈশিষ্ট্য এবং আরেকটু বিস্তারিত আলোচনা এ সম্পর্কে করে নিই। এইবারে আমরা চলে আসব নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা যে ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা পেলাম সেই ক্রিয়া প্রতিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য। দেখো, এখানে প্রথম কথাই হচ্ছে যে ক্রিয়া না থাকলে কিন্তু প্রতিক্রিয়া থাকবে না। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বল বলে কিছু কিন্তু থাকতে পারে না। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ক্রিয়া যতক্ষণ স্থায়ী হয় প্রতিক্রিয়াও কিন্তু ততক্ষণই স্থায়ী হবে। এখানে আরেকটা কথা বলে দিই যে ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু কখনো একে অন্যের আগে বা পরে ক্রিয়াশীল হয় না। এমন হলো না যে একটা বস্তু অন্য বস্তুকে বল প্রয়োগ করলো, 2 মিনিট সময় গেল, তারপরে দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুটার ওপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, এরকম কিন্তু নয়। ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একে অন্যের আগে বা পরে কখনোই ক্রিয়াশীল হবে না, একই সঙ্গে কাজ করবে। যেই মুহূর্তে আমি প্রথম বস্তু দ্বিতীয় বস্তুতে বল প্রয়োগ করছে সেই মুহূর্তেই কিন্তু দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। ঠিক আছে, এবং সেখানেও এই কথাটা আমি বলবো সংযোজনে যে ক্রিয়া যতক্ষণ স্থায়ী হবে প্রতিক্রিয়াও কিন্তু ততক্ষণই স্থায়ী হবে। ঠিক আছে, আচ্ছা, দুটো বস্তু সংস্পর্শে থাকলে স্থির বা গতিশীল অবস্থায় যদি তাদের মধ্যে বল ক্রিয়া করে অথবা দুটি বস্তু যদি পরস্পরকে স্পর্শ করে থাকে সেখানে যেমন নিউটনের তৃতীয় গতিসূত্র প্রযোজ্য হবে, তেমনি সংস্পর্শ না থাকলেও কিন্তু দুটি বস্তুর মধ্যে বল যদি ক্রিয়া করে তাহলেও কিন্তু আমার এখানে তৃতীয় গতিসূত্রটা প্রযোজ্য হবে। ঠিক আছে, তার এখানে কিন্তু আমরা বলতে পারি যে দুটো বস্তুর সংস্পর্শ ছাড়াও ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে পারে। আচ্ছা, তারপরে বলা হলো যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সর্বদা দুটো ভিন্ন বস্তুর ওপর কাজ করে। অবশ্যই তাই। এখানে আমরা একটা উদাহরণও দিয়েছি যে একটা বস্তু এ, সে যদি অপর একটা বস্তু বি এর উপর FAB পরিমাণ বল প্রয়োগ করে তাহলে বি বস্তু কিন্তু এ বস্তুর ওপর সমমানের বিপরীতমুখী বল প্রয়োগ করবে। এইটা হচ্ছে প্রতিক্রিয়া। ঠিক আছে, আগেরটাকে যদি আমি ক্রিয়া বলি তাহলে এটাকে আমাকে প্রতিক্রিয়া বলতে হবে। সেই জন্য সমমানের বিপরীতমুখী, তাহলে FAB ইকুয়াল টু হচ্ছে -FBA। এটা FAB হচ্ছে এ বস্তু বি বস্তুর ওপর যে বলটা প্রয়োগ করছে, আর FBA হচ্ছে বি বস্তু এ বস্তুর ওপর যে বলটা প্রয়োগ করছে। মাইনাস চিহ্ন দিয়েছি কারণ এদের অভিমুখ হচ্ছে পরস্পর বিপরীত।
ঠিক আছে, একটা এ যদি বি এর ওপর বল প্রয়োগ করে, বি এর ওপর বল প্রয়োগ করবে, তাহলে ক্রিয়া যদি বি এর ওপর প্রযুক্ত হয়, প্রতিক্রিয়া কিন্তু প্রযোজ্য হচ্ছে এর ওপরে। তাহলে এখানে আমরা পরিষ্কার বলতে পারি যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ করবে, এবং এই দুটো ভিন্ন বস্তুর ওপর কাজ করার জন্যই কিন্তু এই দুটো বল পরস্পর সমান আর বিপরীতমুখী হওয়া সত্ত্বেও একে অন্যকে প্রতিমিত করতে পারে না। ঠিক আছে, এরা কিন্তু কখনোই একে অন্যের প্রভাবটাকে প্রশমিত করতে পারছে না, কারণ ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটো ভিন্ন বস্তুতে কাজ করে, বা এদের প্রয়োগ বিন্দুটা হচ্ছে আলাদা। ঠিক আছে, কখন দুটো বল সাম্য স্থাপন করতে পারে? আমরা বলি, এই যে ধরো আমি এই পেনটার উপর আমি বল প্রয়োগ করছি, কি অবস্থায় সেই বল সাম্য স্থাপন করতে পারে একটাই শর্তে, যদি আমি সমান ও বিপরীতমুখী বল এই পেনটার উপর দুদিক থেকে প্রয়োগ করি একটা নির্দিষ্ট বিন্দুতে, তাহলে এইখানে কিন্তু পেনটার কোনো রকম সরণ কিন্তু হবে না, পেনটা কিন্তু একটুও আমার গতিশীল হবে না। ঠিক আছে, তাহলে এইখানে গতিশীল পেনটাকে আমি করতে পারছি না। তাহলে এখানে যেটা হচ্ছে, একই বিন্দুতে কিন্তু দুটো সমান ও বিপরীতমুখী বল যদি প্রযুক্ত হয়, তখন সেই বল দুটো সাম্য স্থাপন করতে পারে, কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটো আলাদা বিন্দুতে প্রযুক্ত হচ্ছে, কারণ হচ্ছে দুটো আলাদা বস্তুর ওপর এটা কাজ করছে, তাহলে এখানে কিন্তু কখনোই ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সাম্য স্থাপন করতে পারবে না, বা একে অন্যের ক্রিয়াকে একে অন্যের যে প্রভাবটাকে প্রশমিতও করতে পারবে না। কিন্তু আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, যে ক্রিয়া প্রতিক্রিয়া বল যদি একই বস্তু সংস্থার অন্তর্গত হয়, তাহলে কিন্তু বস্তু স্থির থাকবে। আমি একটা কথা বলি, এটা আমরা পরেও করব, যে আমি যদি চেয়ারে বসে থাকি, সেই বসা অবস্থায় যদি আমি চেয়ারটাকে তুলতে যাই, আমরা পারবো না, তাহলে এখানে কিন্তু আমাকে এবং চেয়ারকে, আমি বসে থাকা অবস্থায় আমাকে কিন্তু চেয়ারের সঙ্গে একটা বস্তু সংস্থার অন্তর্গত বলে ধরতে হবে। ঠিক আছে, তাহলে সেখানে বস্তু সংস্থার অন্তর্গত দুটো বস্তু, আমি চেয়ারের ওপর যে বল প্রয়োগ করছে, চেয়ার আমার ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করছে, এটা একই বস্তু সংস্থার অন্তর্গত বলে আমি চেয়ারটা সরাতে পারছি না। কিন্তু আমরা এখানে যদি একটা নৌকোর থেকে যখন আমরা তীরে নামি, হ্যাঁ, তখন কি হয়, আমরা পা দিয়ে নৌকোটাকে ক্রিয়া বল প্রয়োগ করি নৌকোর উপরে, নৌকো কিন্তু সমান ও বিপরীতমুখী বল আমার পায়ের ওপর প্রয়োগ করবে। তাহলে এই জন্য কিন্তু আমরা কি করব, সামনের দিকে আমরা গতিশীল হব, আমরা পাড়ে নেমে যেতে পারবো, আর নৌকোও কিন্তু একটু পেছনের দিকে সরে যাবে আমার প্রযুক্ত বলের জন্য। তাহলে এইটা হচ্ছে দুটো আলাদা বস্তুর ওপর ক্রিয়া ও প্রতিক্রিয়া প্রযুক্ত হলো। আচ্ছা, এবার এই ব্যাপারটাও আমি একটু আগে বলে দিয়েছি। এবার আমি ক্রিয়া ও প্রতিক্রিয়া বলে কয়েকটা উদাহরণের কথা নিয়ে আমরা আলোচনা করি। ধরো দুটো চুম্বক, এরকম আমি দুটো চুম্বকের কথা আমি প্রথম বলছি। আমরা তো জানি যে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তো এইরকম যদি আমি ধরো দুটো চুম্বকের আমরা জানি যে চৌম্বক ক্ষেত্র বলে একটা জিনিস আছে, যে চারপাশে যে একটা অঞ্চল জুড়ে চুম্বক কিন্তু তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতাটা সে দেখাতে পারে। ঠিক আছে, তাহলে তার মধ্যে আমি সেই রকম দুটো চুম্বকের এই চুম্বক ক্ষেত্রের মধ্যে আমি অন্য একটা চুম্বকের সমমেরু যদি নিয়ে আসি, তখন কি হবে, কোনোভাবে আমি কিন্তু তার গতিকে বাধাপ্রাপ্ত করছি না, আমি কিন্তু দুটোকে একই লাইন বরাবর নিয়ে আসছি। তখন কি হবে, এই প্রথম চুম্বকটা আর দ্বিতীয় চুম্বকটা, এই যে সমমেরু, এদের মধ্যে বিকর্ষণ বল আমি দেখতে পাবো। ঠিক আছে, বিকর্ষণ বল দেখতে পারবো। তার মানে যদি এই চুম্বকটা যদি বি চুম্বকের ওপর বল প্রয়োগ করে, ক্রিয়া বল যদি বলি সেটাকে, তাহলে এও কিন্তু সমান ও বিপরীতমুখী বল ওর ওপর প্রয়োগ করবে। তাহলে সেইটা হচ্ছে এইভাবে, এই বি চুম্বক এর ওপর বল প্রয়োগ করছে, এ চুম্বকও কিন্তু সমান ও বিপরীতমুখী বল বি এর ওপর প্রয়োগ করছে। সেজন্য দুটো চুম্বকই কিন্তু পরস্পরের থেকে দূরে সরে যাবে যদি আমরা এই ঘটনাটা দেখি। আবার যদি দুটো চুম্বকের বিপরীত মেরু আমরা কাছাকাছি নিয়ে আসি, তখন কি হবে, আমরা চৌম্বক ক্ষেত্রের মধ্যে অন্য একটা চুম্বকের বিপরীত মেরু নিয়ে এলাম, তখন কি হবে, এ চুম্বক বি চুম্বকের ওপর যেরকম বল প্রয়োগ করছে, বিও কিন্তু এর ওপর সেইভাবে বল প্রয়োগ করবে। তাহলে এই সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। তাহলে এইভাবে কিন্তু আমরা বলতে পারি যে বিপরীত মেরু কাছাকাছি নিয়ে আসলে কি হবে, চুম্বক দুটো কাছে সরে আসবে। ঠিক আছে, আকর্ষণ করবে, পরস্পরের সঙ্গে আকর্ষণ করবে।
আচ্ছা, এইরকমই ঘটনা আমরা দেখি যে সূর্য চারদিকে পৃথিবী যে নিজের কক্ষপথে ঘুরছে, তাহলে সূর্য আর পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল সবসময় কাজ করছে। এবার সূর্য পৃথিবীকে এবং পৃথিবীর সূর্যকে নিজের দিকে আকর্ষণ করে চলেছে। সূর্য পৃথিবীকে যে বলে আকর্ষণ করছে তাকে যদি আমি ক্রিয়া বলি, তাহলে পৃথিবী কিন্তু সূর্যকে যে বলে আকর্ষণ করছে তাকে আমরা বলবো প্রতিক্রিয়া। এই দুটো বল কিন্তু সমান ও বিপরীতমুখী। আচ্ছা, যখন আমরা হাঁটি তখন কি হয়, আমরা পা দিয়ে তির্যকভাবে মাটির ওপর বল প্রয়োগ করি এবং মাটিও কী করছে, আমাদের পায়ের ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করছে। তাহলে সেই জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, আরেকটা ঘটনা আমরা এখানে দেখতে পাই, এটা হলো নৌকো থেকে নামার কথা বললাম। বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় তখনও কিন্তু বন্দুক গুলির ওপর সামনের দিকে ক্রিয়া বল যদি প্রয়োগ করে, তাহলে গুলিও কিন্তু বন্দুকের ওপর পেছন দিকে একটা বিপরীতমুখী সমান মানে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, ফলে বন্দুকটা খানিকটা পেছনের দিকে সরে আসবে। নৌকো যখন নৌকের কথা আমি বলছি, রকেটের ক্ষেত্রে রকেটের যখন আমরা দেখি, রকেটের ক্ষেপণ যেটা, সেটা কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যায়। রকেটে জ্বালানি দ্রুত দহনের জন্য সেখানে কিন্তু যে গ্যাসীয় পদার্থটা উৎপন্ন হয় সেটা তীব্র বেগে পেছনে থাকা একটা নলের মধ্যে দিয়ে বেরিয়ে আসে এবং জেট প্লেন বা রকেট যাই বলি না কেন সেটা নির্গত গ্যাসের উপর ক্রিয়া প্রয়োগ করে। নির্গত গ্যাসটা কিন্তু রকেট বা জেট প্লেনের উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। তাহলে এই প্রতিক্রিয়া কিন্তু রকেট বা জেট প্লেনকে সামনের দিকে দ্রুত বেগে এগিয়ে নিয়ে যায়। আরেকটা আমরা বলতে পারি যে এই একই ঘটনা কিন্তু এই যখন আমরা ওই হাওয়াই বাজি যেগুলো বলি সেইখানেও সেটা ওড়ানোর সময় কিন্তু একই ব্যাপার হয়। আচ্ছা, উড়ন্ত পাখি কিন্তু পাখি ওড়ার সময় তো কী হয়, পাখি ডানা দিয়ে তার বাতাসের উপর কিন্তু পেছনের দিকে ঠেলে দিচ্ছে, বাতাসের উপর সে ক্রিয়া বল প্রয়োগ করছে। বাতাসও কিন্তু পাখির ডানাতে সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এবং এই প্রতিক্রিয়া বলের জন্য কি হয়, পাখি সামনের দিকে এগিয়ে যায়। এই পাখির ওড়াটা আমরা দেখিয়েছিলাম লব্ধি বলের ক্ষেত্রে, ঠিক আছে। সেই জন্য বায়ু শূন্য স্থানে কিন্তু পাখি উঠতে পারবে না, কারণ বায়ু যদি না থাকে তাহলে পাখি কিন্তু বাতাসের উপর যে ক্রিয়া বল প্রয়োগ করছে বা তার ফলে উদ্ভূত প্রতিক্রিয়া বল এই কোনোটাই কিন্তু সৃষ্টি হবে না, সেজন্য পাখি সেখানে উঠতেও পারবে।